জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামীর সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিচারের নামে যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। ভারতের দাদাগিরির কারণে পানির ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ। তিস্তা পরিদর্শনে গিয়ে ত্রাণমন্ত্রী। দ্রুতই মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। প্রায় 2 ঘন্টা আগুনে পুড়ল চকবাজারের হাজী আবুল বাশার মার্কেট। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। অতিরিক্ত সময়ের গোলে শেষ 16তে আর্জেন্টিনা। আবারও শীর্ষ গোলদাতার আসনে মেসি। প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি সতীর্থদের ভুল শুধরে নেওয়ার আহ্বান। সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব মানুষের অর্জন। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 24-এর রক্তাক্ত জুলাই স্মরণে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের যৌথ আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা সংগঠন। জীবন দিয়েছে আপনজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্র প্রিয় সকল মানুষের। যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচার সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। প্রয়োজনে সময় নিয়ে প্রকৃত দায়ীদের সঠিক বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে
কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশকে জুলাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুতই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মাটিতে দলটি আর রাজনীতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি তার। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সম্মেলনস্থল। আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। জুলাই শহীদ আব্দুল্লাহ জাবিরের মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। সন্তান হারানোর বেদনা আর পরবর্তী সময়ের অপমান বিড়ম্বনার কথা উঠে আসে ছেলেহারা বাবাদের কণ্ঠেও। ভিডিও করতে যে তার অপরাধ ছিল, আমার বাবার বিরাজের বুকটা ঝাড়ঝাড় করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে খুনিদের বিচারের দাবি এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান জুলাই শহীদ পরিবার এবং আহতরা। যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। যাতে আমার সন্তানের, আমার মায়েরা বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলো করে দেখতে পারে, তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাস নিশ্চিতে মিরপুরে ১৫০০ ফ্ল্যাট নির্মাণের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। বিরোধীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে আইনমন্ত্রী বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান মন্ত্রী। আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণীর জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে জুলাই চেতনা বিক্রির পরিবর্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারতের দাদাগিরির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিস্তা নদী পরিদর্শনে গিয়ে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশার কথা জানান তিনি। ভরা বর্ষাও উত্তরের প্রাণ তিস্তা যেন প্রাণহীন এক নদী। কোথাও হাঁটু সমান পানি, কোথাও জেগে উঠেছে বিস্তীর্ণ চর। যে নদী একসময় ছিল উত্তরের মানুষের আশা, সেটি এখন হয়ে উঠেছে দীর্ঘশ্বাসের আরেক নাম। বর্ষা মৌসুমে তিস্তা নদীর এমন চিত্র নিত্যদিনের। উজানে পানি প্রত্যাহার আর দীর্ঘদিনের অব্যবস্থাপনায় তিস্তা তার স্বাভাবিক রূপ হারিয়েছে। ভারতের স্বেচ্ছাচারিতায় এই জনপদ রূপ নিয়েছে দুর্যোগপ্রবণ এলাকায়। পানির অভাবে সেচ সংকটে কষ্ট করে কৃষক ফসল ফলালেও অনেক সময় তা রক্ষা পায় না, কারণ কোনো পূর্বাভাস ছাড়াই উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তিস্তা রূপ নেয় ভয়াল বন্যায়। ভেসে যায় পাকা ধান, সবজি, বসতঘর। যখন খরাকাল আসে তখন একবার শুকনা, আমরা এখানে মনে করেন যে নদী গোসল করার পানি পাই না। পানির যখন সমস্যা, যখন আমাদের পানি
চাই তখন আমরা পাই না, যখন আমাদের আবাদ ভেসে নিয়ে যায়, যখন লাগে না। এই যে কিছুদিন আগে আমাদের বাদাম, এটা সিজন না, তখন কিন্তু ভেসে নিয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি করেন তাহলে এই অঞ্চলের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাবো। পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে দীর্ঘদিন তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। কখনো পানির জন্য হাহাকার, কখনো পানির তাণ্ডব, এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর কাটছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং মহাপরিকল্পনার বাস্তবায়নই পারে এই নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে আর লাখো মানুষের জীবনে এনে দিতে স্বস্তির বার্তা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফের পুশিং চেষ্টা, টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। রাজধানীর চকবাজারে হাজী আবুল বাশার সুপারমার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় 1.25 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা আনুমানিক 1:30টার দিকে চক মোগলটুলির মার্কেটটির তৃতীয় তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে আগুনের শিখা বাইরে আসে। ভবনটিতে প্লাস্টিক, ছাতা, ইলেকট্রিকের মালামালের গুদাম ছিল বলে জানা গেছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর শুনে শুরুতে 2টি ইউনিট নেভানোর কাজ শুরু করে, পরে আরও 4টি ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিস জানায়, 2 ফুট চওড়া একটি মাত্র সিঁড়িযুক্ত ভবনটিতে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার পরে বাইরে এসে দেখি আগুন লাগছে। আমি দৌড়ে এসে রোডে দেখলাম যে প্রচণ্ড ধোয়ার পরে আমি মার্কেটে দৌড়ে যাই, আমার দোকানটা আমার ছেলে ছিল, ওরে বললাম যে তাড়াতাড়ি দোকান বন্ধ করো। 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। ভিতরে কিন্তু প্রত্যেকটা গুদামে যেগুলো কাটছি আমরা তালা, সেগুলো শাটার খোলার পর দেখা যাচ্ছে যে রুম ভর্তি করা প্লাস্টিক, ছাতা, অন্যান্য ইলেকট্রিক পণ্য মালামালগুলো এই গুদামে রক্ষিত অবস্থায় আছে। আগুনের কারণটা আমাদের একটা কমিটি গঠন হবে, তারপরে আমরা বলতে পারবো। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। মধ্যরাতে ফ্লাড লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট চালিয়ে পাহারা দিয়ে রুখে দেওয়া হয় এই চেষ্টা। বিজিবি ও স্থানীয়রা এই চেষ্টা চালায়। পুশিনে ব্যর্থ হয়ে 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ি লোক এসেছে, ওরা আবার লাইট নেমেছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজেপি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর মেঘ হয়েছে, তারপর মেঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসের চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। 2 পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের 7 ভাইয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগর সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে উপপরিদর্শক সূর্যজামান, কনস্টেবল শাহিন ও পুলিশের সোর্স মাসুমকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী সাগর ও তার ভাই সজলকে গ্রেফতার করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেশে পরিচালন ব্যয় কমাতে লোকসানি স্থাপনাকে সুনির্দিষ্ট মানদণ্ডে আনার তাগিদ দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। সকালে এফডিসিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে মেগা প্রকল্পের মাধ্যমে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল, তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা সহ অবকাঠামোগত সুবিধা নিশ্চিতে জোর দেন বক্তারা। আমাদের অনেকগুলো সেক্টর কর্পোরেশনস আছে, অনেকগুলো আছে স্থাপনা, যেগুলো সবগুলো লোকসানে। তো এখন আপনি যদি এগুলোকে বসিয়ে এদের যদি সাবসিডি দিতে থাকেন, এদের অন্যান্য অ্যালাউন্সেস অ্যান্ড স্যালারি দিতে থাকেন, তাহলে তো পরিচালনা কমবে না সহজে। এখানে বাজেটে 72 জায়গায় 66.5 সামথিং লাইক দ্যাট একটা প্রস্তাবনা আছে। ইফ ইট ক্যান বি অ্যাচিভড, অফকোর্স দ্যাট উইল বি মার্ভেলাস। দেশের সৌন্দর্য ও পরিচর্যা খাত সম্প্রসারণে বড় বাধা আমদানি নির্ভরতা, যা কমানো গেলে এই খাতে অন্তত 5 থেকে 6 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, দেশের সৌন্দর্য ও পরিচর্যা খাতের বর্তমান বাজার প্রায় $12 বিলিয়ন। প্রতি বছর এই খাতে 6 থেকে 9% প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা থাকলেও প্রসাধনী, সুগন্ধি, কাঁচামাল সহ যন্ত্রপাতির বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় স্থানীয় উৎপাদনে আগ্রহ কমছে। এ অবস্থায় প্রযুক্তি স্থানান্তর এবং বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে নীতি সহায়তার দাবি জানান তারা। বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রি একটি বড় অংশ এখনও আমদানি নির্ভর, আনুমানিক আকার $10 থেকে $12 বিলিয়ন। বাংলাদেশ যদি আমদানি নির্ভর বাজার থেকে উৎপাদন ভিত্তিক শিল্প অর্থনীতিতে রূপান্তর ঘটতে পারে, তাহলে আগামী দশকে এই খাতেই অতিরিক্ত 5 থেকে 8 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমুদ্রে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, খামেনির জানাজায় আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এছাড়া তেহরানে অবস্থান করছেন অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানে সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে, 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরীর উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে, 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক
শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। চলমান তাপ প্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির 10,000 হেক্টরের বেশি এলাকা। সেন্ট্রাল পর্তুগালের কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছে 1000-এর বেশি দমকল কর্মী। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্মৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ের গোলে শেষ 16তে আর্জেন্টিনা। জয়ের আনন্দে ফেটে পড়ে মায়ামির দর্শকরা। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয় তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আজকে মেসির পারফরম্যান্স, তারপর কেপ ভার্দের পারফরম্যান্স অসাধারণ। We very scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy. I was crying. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উচ্চাসা ছিল না। ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did, and we made it really far. And we had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie. রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার।
জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিচারের নামে যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। অতিরিক্ত সময়ের গোলে শেষ 16তে আর্জেন্টিনা। আবারও শীর্ষ গোলদাতার আসনে মেসি। প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি সতীর্থদের ভুল শুধরে নেওয়ার আহ্বান। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন কর্নার লাইনে।